চলো শুরু করি তাহলে। দেখো আগের দিন আমরা দেখবে রিঅ্যাকশন মেকানিজমের যে ডে টু ক্লাস, সেই ডে টু ক্লাসে একটা ইন্টারমিডিয়েট ডিসকাস করে দিয়েছিলাম, সেটা ছিল ফ্রি র্যাডিক্যাল। তো ফ্রি র্যাডিক্যাল আমি আর রিপিট করবো না, আমি ফ্রি র্যাডিক্যালের পরে যে ইন্টারমিডিয়েট আছে সেটা নিয়ে স্টার্ট করবো। আজকে ফার্স্ট বলবো, ইন্টারমিডিয়েটের টোটাল শেষ করবো। যদি ইন্টারমিডিয়েট শেষ করতে পারি তারপরে আমি নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল নিয়ে বলবো। চলো স্টার্ট। তো আজকে যে ইন্টারমিডিয়েটটা নিয়ে বলবো তার নাম কার্বোক্যাটায়ন। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেখবে প্রচুর প্রশ্ন এই কার্বোক্যাটায়ন থেকে আসবে। কার্বোক্যাটায়ন আছে, কার্ব অ্যানায়ন আছে, ফ্রি র্যাডিক্যাল এসব আছে। কার্বিন, কার্বিন খুব ইম্পর্টেন্ট, কার্বিন আজকে ডিটেইলসে বলবো। কার্বিন কিভাবে রিঅ্যাকশন করে সেগুলো বলবো। তো দেখো কার্বোক্যাটায়ন কোনটা, বেসিক আইডিয়া সবার আছে যে কার্বোক্যাটায়ন হচ্ছে সেই ইন্টারমিডিয়েট যেখানে কার্বন থাকে পজিটিভ, বাস কার্বন পজিটিভ, সেটা কার্বোক্যাটায়ন। এখন মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোন অফ করতে হবে। তো যদি ফ্রি র্যাডিক্যালের সাথে কার্বোক্যাটায়নকে কম্পেয়ার করি, তাহলে প্রথম ডিফারেন্স হচ্ছে যে ফ্রি র্যাডিক্যাল, দেখি একবার, সাপোজ কি বলেছিলাম, মিথেন নিয়েছিলাম আমরা। মিথেন নিয়ে বলেছিলাম যে এই যে কার্বন হাইড্রোজেনের মধ্যে যে সিগমা বন্ড হচ্ছে, এই সিগমা বন্ডকে যদি আমরা হোমোলাইটিক ক্লিভেজ করি, হোমোলাইটিক ক্লিভেজ মানে কি, বন্ডটাকে সমান দুটো ভাগে ভাগ করি, তাহলে এই সিগমা বন্ডের যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। কার্বন নিজের ইলেকট্রনটা ফিরে পায়, হাইড্রোজেন ওর নিজের ইলেকট্রনটা ফিরে পায়। ফিরে পেয়ে যে স্পিসিসটা তৈরি করে তার নাম দেওয়া হয়েছিল, এটার নাম দিয়েছিলাম আমরা মিথাইল ফ্রি র্যাডিক্যাল। এটা ফ্রি র্যাডিক্যাল। আমরা ইন্টারমিডিয়েটকে কেন এত রিঅ্যাক্টিভ বলেছিলাম? আমরা বলেছিলাম যে ওদের তো অক্টেট ফিল আপ হয় না। তোমরা এই সিস্টেমটায় আসো, এর ভ্যালেন্স শেলে যদি ইলেকট্রন কাউন্ট করো, দেখবে 7টা ইলেকট্রনের ভ্যালেন্স শেল আছে। এরকম হবে, এখানে 3টে হাইড্রোজেন আছে, তো প্রত্যেকে তো একটা করে বন্ড করে, 2 2 2 6, আর এখানে একটা ডট 7, টোটাল 7টা আমার ভ্যালেন্স শেলে আছে, 8টা দরকার, ওই জন্য এরা হাইলি রিঅ্যাক্টিভ। সিমিলার ওয়েতে কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হয় দেখো, যদি বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ না হয়ে, নামটা বলছি হেটেরোলাইটিক ক্লিভেজ, এরকম সাপোজ আমি ধরো এই কম্পাউন্ড, এর নাম জানো মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের এই যে বন্ড, এটাও সিগমা বন্ড, এই বন্ডে দুটো ইলেকট্রন আছে। এবার বন্ডটাকে যদি আমি হেটেরোলাইটিক ক্লিভেজ করি, হেটেরোলাইটিক মানে দুটো ইলেকট্রনকে ইকুয়ালি দুটো ভাগে ডিভাইড করব না। ধরা যাক এরকম হলো, এই বন্ডের দুটো ইলেকট্রনকে যে বেশি ইলেকট্রোনেগেটিভ, তোমাদের জানা থাকবে যে কার্বনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, বন্ডের ইলেকট্রনগুলোকে ক্লোরিন নিয়ে চলে যায়, তাহলে ক্লোরিন Cl মাইনাস হয়ে বেরোলো, এই দুটো ইলেকট্রনকে ক্লোরিন নিয়ে চলে গেল অ্যাজ Cl মাইনাস, তাহলে এই জায়গায় তোমার পড়ে থাকবে CH3 প্লাস। এই গেল তোমার মিথাইল কার্বোক্যাটায়ন। এটা একটা ইন্টারমিডিয়েট। কেন? এরও তুমি যদি ভ্যালেন্স শেল ইলেকট্রন কাউন্ট করো, দেখবে 6টা আছে, এরকম 6টা কার্বন, এটি বুঝতে পারবে। 3টে হাইড্রোজেনের সাথে বন্ড, তাহলে 2 2 2, এই হলো 6টা ইলেকট্রন কার্বন, ওই জন্য এটা একটা ইন্টারমিডিয়েট। এবার এটা তো গেল বেসিক জিনিস। এবারে ইন্টারমিডিয়েট থেকে কিরকম প্রশ্ন আসে, প্রথম প্রশ্ন তো আসবে এই যে কার্বোক্যাটায়ন, এর হাইব্রিডাইজেশন কত, স্ট্রাকচার। কেউ রিপ্লাই করতে পারবে যে ইন্টারমিডিয়েটে এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বনটা হাইব্রিডাইজেশন কত আছে, কেউ বলো। একজন উত্তর করেছে sp2। গুড। ফ্রি র্যাডিক্যাল যেমন ভাবে sp2, এও সেরকম ভাবে sp2। আর sp2 বলে তোমরা বলো তো ওর স্ট্রাকচারটা কিরকম, sp2 হাইব্রিডাইজড বলে ওর স্ট্রাকচারটা কেমন, কেউ? ট্রাইগোনাল প্ল্যানার। আমি একবার দেখিয়ে দিই, যাদের অসুবিধা আছে বলে দিই যে দেখো স্ট্রাকচারটা কেমন হয়। আমরা হাইব্রিডাইজেশন বুঝবো কি করে, আমরা আবার সেই কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনে যাই। কার্বনের কনফিগারেশনটা কেমন, 2s 2p। আমি একবারে এক্সাইটেড করছি, 2s থেকে ইলেকট্রনকে 2p তে নিয়ে চলে যায়।
এটা গেল নরমাল কার্বনের ক্ষেত্রে। কার্বোক্যাটায়ন মানে পজিটিভ, তো একটা ইলেকট্রন তুমি বাইরে বের করতে পারো, এই হলো তোমার কার্বন প্লাস। বুঝে নাও, যেহেতু কার্বন প্লাস একটা ইলেকট্রনকে আমরা বাইরে বের করে দিলাম। এইবার তিনটে হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করলো, এই যে দেখো হাইব্রিডাইজেশন sp2 হলে স্ট্রাকচার হবে ট্রাইগোনাল প্ল্যানার, মাঝখানে কার্বনকে রাখো, এই যে তোমার ট্রাইগোনাল প্ল্যানার, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, মাঝখানে কার্বনটা প্লাস, আর এই যে অরবিটাল এটা কার্বনের pz অরবিটাল, এটা ফাঁকা পড়ে থাকবে। ফ্রি র্যাডিক্যালে কি হতো, এর কাছে একটা ইলেকট্রন থাকতো ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে, এটা যেহেতু কার্বোক্যাটায়ন এর কাছে কোনো ইলেকট্রন থাকবে। এই হলো ওর স্ট্রাকচার। এই জায়গাগুলো খুব বেসিক জায়গার জন্য আমি তাড়াতাড়ি স্কিপ করে যাই, আমি পরে প্রবলেম। এখন কার্বোক্যাটায়নেরও র্যাডিক্যালের মতো ডিগ্রি, সেই ডিগ্রিটাও তোমরা জানতে কিরকম ডিগ্রি হয়। আমি একটা উদাহরণ দিই, CH3CH2+, এই একটা কার্বোক্যাটায়ন, আমি আরেকটা লিখবো, এর নাম ইথাইল কার্বোক্যাটায়ন। একই রকম ভাবে এর নাম আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। আরেকটা কার্বোক্যাটায়ন লিখবো CH3CH3। এই কার্বোক্যাটায়ন গুলোকে আমরা ডিগ্রিতে ক্লাসিফাই করতে পারি। এরকম ডিগ্রিতে ক্লাসিফাই করতে পারি। এই যে কার্বোক্যাটায়ন, কেউ বলতে পারবে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা কত? চলো এরা উত্তর করেছে 1 2 3। তাহলে ডিগ্রি তোমাদের অলরেডি আগের দিন আমরা আইডিয়া দিয়েছিলাম যে ডিগ্রি কি হয়। যে কার্বনটাতে তুমি প্লাস দেখছো ও কটা কার্বনের সাথে যুক্ত ডিরেক্ট, ওটা ওর ডিগ্রি। ও ডিরেক্টলি একটাই কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি, এই জন্য এটা 2 ডিগ্রি, এই জন্য এটা 3। তো এবার ডিগ্রি তো বুঝে গেলাম, এদের স্টেবিলিটি অর্ডার নিয়ে প্রশ্ন করে যে স্টেবিলিটি অর্ডার কিরকম। তো চলো তার উত্তর দিই, স্টেবিলিটি অর্ডার এটাও হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা হবে। জিনিসটা লিখে নাও, এরও স্টেবিলিটি আমরা হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেইন করব। কিরকম, এই স্ট্রাকচারটা এসো। আমরা র্যাডিক্যালের ক্ষেত্রে বলে দিয়েছিলাম আগের দিন। র্যাডিক্যালের ক্ষেত্রে কি বলেছিলাম দেখো, বলেছিলাম যে যার আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি, আমি একজনকে উত্তর লিখতে দেখলাম, এই সিস্টেমটাতে এসো, এই সিস্টেমটাতে এসো, তাকিয়ে দেখো যে কার্বনটা প্লাস তার যে পাশের কার্বন একে আমরা আলফা বলি, তো এর সাথে 3 3 3 টোটাল 9 খানা আলফা হাইড্রোজেন আছে। আর হাইপার কনজুগেশন দেখো কিভাবে করে, আমরা একটা হাইড্রোজেনকে এরকম আলাদা লিখে নিলাম, লিখে দেখো এই বন্ডে ইলেকট্রনটাকে এখানে দাও, এই সিগমা বন্ডে ইলেকট্রন যখনই এখানে দিলাম তাহলে সিস্টেম যেটা বানাবো সেটা CH3C, এটা ডাবল বন্ড CH2 হয়ে গেল, এদিকে CH3 যা আছে থাকছে, আর একটা হাইড্রোজেন প্লাস হিসেবে রয়ে গেল, এটা হাইপার কনজুগেশন। এইরকম স্ট্রাকচার এই সিস্টেম টোটাল 9টা বানাতে পারে, কারণ আলফা হাইড্রোজেন 9টা আছে। ও বানাতে পারে 6টা। 6টা কেন দেখো, এই কার্বন প্লাস তার পাশে কার্বন এটা এটা, অর্থাৎ এটা আলফা এটা আলফা, তাহলে 3 3 6টা আলফা হাইড্রোজেন। ওর ক্ষেত্রে মাত্র একটা কার্বন আছে আলফা, আর তার সাথে 3টে হাইড্রোজেন আছে। তো এরকম ভাবে আমরা টোটাল দেখলাম যে স্টেবিলিটি অর্ডার যেটা দাঁড়াচ্ছে যে 3 ডিগ্রি মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1। তো এইভাবে আমরা আলফা হাইড্রোজেনের সংখ্যা দিয়ে হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেইন করতে পারি কে বেশি স্টেবল। এবার এগুলো কিন্তু সবই সহজ, এত সোজা প্রশ্ন পরীক্ষায় আসবে না। এবার পরীক্ষায় কিরকম প্রশ্ন, এবার পরীক্ষার প্রশ্ন আমি যে প্রশ্নগুলো এখন বলবো এগুলো তোমরা চট করে নোট করবে, পরে তোমাদের যখন আমি প্রবলেম সেট পাঠাবো দেখবে এরকম প্রশ্ন অনেক থাকবে। মনে করো সহজ যেটা আসে সেটা হচ্ছে, এটাও তোমরা নিশ্চয়ই বলতে পারবে, বেনজিন রিংয়ের উপরে CH2+। কেউ এই কার্বোক্যাটায়নটার নাম বলতে পারবে? চলো নাম বলে কার্বোক্যাটায়ন কি নামে? এটা আমরা র্যাডিক্যালের দিনও বলেছিলাম যে এটা র্যাডিক্যাল বানিয়েছিলাম, আমি বলেছিলাম এটা বেনজাইল কাটায়ন। হ্যাঁ, এর নাম হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন। তাহলে নামটা আরো নিচে লিখে রাখো সবাই, এর নাম BENZYL, এর নাম বেনজাইল। আর আরেকটা কার্বোক্যাটায়ন CH2CH2+, এর নাম তোমরা জানো যে কার্বন ডাবল বন্ড কার্বন তার পাশে কার্বন যদি প্লাস হয় তাহলে এই সিস্টেমটাকে বলে অ্যালাইন। এই বেনজাইল নয়, এর নাম অ্যালাইন। এটাও
এই প্রশ্নটা আসে বেনজাইল এবং অ্যালয় এদের মধ্যে স্টেবিলিটি কার বেশি এটা জিজ্ঞেস করে। কেউ রেসপন্স করতে পারবে এদের মধ্যে স্টেবিলিটি কার বেশি বেনজাইল এবং অ্যালয়ের মধ্যে? কেউ একজন? বেনজাইলের বেশি স্যার, যেহেতু রেজোনেটিভ স্ট্রাকচার বেশি। বেনজাইলের বেশি। বেনজাইলের কোন লজিকে বেশি? কেউ লজিক বলতে পারবে? তোমরা বলে বেনজাইল বেশি, তো কোন লজিকে বেনজাইল বেশি? রেজোনেন্স দিয়ে বলবো। কিরকম রেজোনেন্স দিয়ে বলবো তাকে তোমরা তাকাও, আমি যে কথাটা বলেছিলাম যে সিস্টেমের মধ্যে রেজোনেন্স হয় কিনা সেটা বোঝার উপায় কি? বোঝার উপায় এই যে কার্বন প্লাস তার পাশে কার্বন দেখো পাই বন্ড আছে। আমি একটা স্ট্রাকচার দেখে বাকিটা তোমরা করে নিও রেজোনেন্স। এই পাই বন্ড ইলেকট্রন গুলো এখানে দাও, দিলে দেখো কি দাঁড়ায়। দিলে সবাই কিন্তু রেজোনেন্সটা হাতে হাতে করবে, হ্যাঁ নিশ্চয়ই অ্যাপ্লাই করেছো সবাই। এই কার্বন প্লাস, কেন এটাকে প্লাস দিলাম? এই বন্ড ইলেকট্রনকে খুলে এখানে দিলাম, তাহলে এই জায়গায় হয়ে গেল ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড। আর এই ইলেকট্রন গুলো চলে গেল বলে এই কার্বনটা হলো প্লাস। এরকম ভাবে রেজোনেন্সটা আমরা কন্টিনিউ করতে পারি, এইভাবে যেতে পারি, এটা যেতে পারি। তাহলে এই জায়গায় ডাবল বন্ড হবে, a প্লাস হবে, এরকম ভাবে রেজোনেন্সটা ঘুরবে। ঘুরতে ঘুরতে তুমি টোটাল ওর 5খানা রেজোনেন্স স্ট্রাকচার বানাতে পারবে। আর এই চেষ্টা করে দেখবে টোটাল 5টা রেজোনেন্স স্ট্রাকচার। এবার শুরুতে যেটা বলেছে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ আর এ এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নন ইকুইভ্যালেন্টের প্রশ্ন কেন আসছে না জানো? কারণ এখানেও কার্বন প্লাস পাশে কার্বন ডাবল, এখানেও তাই, এটাও কিন্তু কার্বন, এখানেও, যে কারণে এদের দুজনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্সি প্রশ্ন আসছে। যদি এরকম হতো, সাপোজ এখানকার একটা অ্যাটম অক্সিজেন আছে আর এখানকার কার্বন আছে, তখন আমরা ইকুইভ্যালেন্ট নন ইকুইভ্যালেন্টের কথা বলবো। বুঝতে পারলে? যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে নন ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট হলে তার স্টেবিলিটি। তো ওই জন্য এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব না আমরা। আমরা বলবো অ্যালাইলের যেহেতু রেজোনেন্স স্ট্রাকচার মাত্র দুটোই হয়, বেনজাইলের 5টা হয়, এদের সবারই স্ট্রাকচার ইকুইভ্যালেন্ট, তার জন্য বেনজাইলের স্টেবিলিটি অ্যালাইলের থেকে বেশি। তো এবার আরো কতগুলো কমপ্লিকেটেড প্রবলেম দেখা যায় কার্বন থেকে কিরকম প্রশ্ন আসে। মনে করো আমি 3টে স্ট্রাকচার লিখি, CH3 CH2 প্লাস CH2 ডাবল বন্ড CH প্লাস C ট্রিপল বন্ড C প্লাস। লক্ষ্য করো এখানে ডিগ্রি কোনো গল্প নেই। কেন ডিগ্রি গল্প নেই? কারণ এই ডিরেক্টলি একটার সাথে যুক্ত, একটার সাথে যুক্ত, একটার সাথে, অতএব ডিগ্রি দিয়ে এখানে বলছে। এবার এদের তিনজনের মধ্যে একই রকম ভাবে স্টেবিলিটি অর্ডার জানতে চাই। কেউ বলতে পারবে স্টেবিলিটি অর্ডার কি রকম? আমি নাম্বারিং করি 1 2 3। চলো এর স্টেবিলিটি অর্ডার করে দাও আমাকে। এর স্টেবিলিটি অর্ডার কি রকম? অর্গানিকের অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটা কেন ডিটেইলসে ডিসকাস করছি, বেসিক অর্গানিক যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা নেক্সট প্রসেস করব, ওই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার। চলো রিপ্লাই করো কেউ 1 2 3 এর স্টেবিলিটি অর্ডার কি রকম হবে? যে কোনো আইডিয়া, মানে যা মাথায় আসে করো, ভুল হলো সঠিক হলো। আচ্ছা এখানে তো আমরা রিপিটার্স কয়েকজন আছো, তাদেরকে ডেকেছি তো আজকে। তোমরা এই তিনজনের মধ্যে স্টেবিলিটি অর্ডার করো 3 2 1। আচ্ছা অনেকে করছো 3 2 1। আমি যারা রিপিটার্স আছে তাদেরকে বলছি, তারা বলো রিপ্লাই করো 3 2 1 নাকি 1 2 3। পারিজাত বলছে 3 হাইস্ট, ওকে। সাত্বিক বলছে 3 2 1। হাইস্ট কোনটা? সাত্বিক বলছে 1 না 3? চল আমি অ্যান্সার করি। এটাকে আমরা কি দিয়ে এক্সপ্লেইন করব? সংকল্প বলছে 1 2 3, ওকে। গৌরব বলছে 1 ইজ হাইস্ট, সৃষ্টি 1 2 3। দেখো আচ্ছা যে কোনো একজন মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করে বলো যে কোন যুক্তিতে, যে আমাকে বলে 1 নম্বর হাইস্ট, সে আমাকে তার যুক্তিটা বলো 1 নম্বর কেন হাইস্ট, কোন যুক্তিতে 1 নম্বর হাইস্ট? কেউ মাইক্রোফোন অন করে বলো 1 নম্বরটা কেন হাইস্ট? পারবে বলতে? না আমি বলবো না, এখানে কোনো হাইপার কনজুগেশনের গল্প হবে না। এখানে যেটা হবে সেটা হাইব্রিডাইজেশন। কারণ তোমরা বলো তো যে কার্বনটা প্লাস আছে তার পাশের কার্বনটা আমরা হাইব্রিডাইজেশন দেখব সবগুলোর ক্ষেত্রে। আসলে এর হাইব্রিডাইজেশন sp3, এক এক সময় না এক একটা এক্সপ্লেনেশন থাকবে। এর হাইব্রিডাইজেশন sp3,
এর হাইব্রিডাইজেশন sp2 এর হাইব্রিডাইজেশন sp এটুকু সবার ক্লিয়ার কারণ হাইব্রিডাইজেশন আমরা পাই বন্ডের সংখ্যা দিয়ে বলেছিলাম যে কোনো পাই বন্ড নেই তাহলে sp3 একটাই পাই বন্ড আছে তাহলে sp2 দুটো পাই বন্ড আছে তাহলে sp এবার বলো তো এই যে তিনটে অরবিটাল হাইব্রিড অরবিটাল sp3 একটা sp2 আর একটা sp2 s ক্যারেক্টার যদি ক্যালকুলেট করি আরেকবার বলি s ক্যারেক্টার সবথেকে বেশি কোথায় বা প্রত্যেকটা হাইব্রিড অরবিটালে চলো আমরা s ক্যারেক্টার বের করি এখানে s কি মানে 50-50 হ্যাঁ 50% s ক্যারেক্টার আছে 50% p ক্যারেক্টার আছে আর আমরা বলছি এর ক্ষেত্রে s ক্যারেক্টার হচ্ছে 50% অপারেটরে যাও অপারেটর s ক্যারেক্টার করো অপারেটর s ক্যারেক্টার হচ্ছে 33.3% অপারেটর s ক্যারেক্টার আর সবার অপারেটর করতে চাই সবার অপারেটর ক্ষেত্রে s ক্যারেক্টার কত 25% s 25% s এবার আমি তোমাদের বলেছিলাম যে যদি s ক্যারেক্টার বেশি থাকে কোনো অরবিটালের সেই অরবিটালটা আকারে ছোট হয় কারণ s অরবিটাল তো আকারে ছোট তাহলে যেখানে s ক্যারেক্টার বেশি সেই অরবিটাল আকারে ছোট তার মানে এই অরবিটালটা আকারে ছোট হলে তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে অর্থাৎ এই যে তিনটে অরবিটাল ছিল এদের মধ্যে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এই হাইব্রিড অরবিটাল কথা লিখে নাও কোন হাইব্রিড অরবিটালটাকে আমরা হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ বললাম sp কে বললাম হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এখন কি দাঁড়ায় লক্ষ্য করো এই কার্বনটা প্লাস মানে কি ওর কাছে ইলেকট্রন কম আছে ইলেকট্রনের ঘাটতি আছে এবার তার কাছ থেকে এই হাই ইলেকট্রোনেগেটিভ মানে ইলেকট্রনকে টানা মানে ওর ইলেকট্রন ডেনসিটি আরো কমিয়ে দেবে মানে আনস্টেবল হবে একটা কার্বনের কখন স্টেবল থাকে মনে করো এই কার্বন প্লাস আছে তো এই কার্বনের সাথে তুমি ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ যুক্ত করে দেবে মানে যারা প্লাস আই দেখায় তো প্লাস আই দেখালে কি হবে এই কার্বনের দিকে এরা ইলেকট্রন ঠেলবে একে স্টেবিলাইজ করবে এবার তুমি যদি উল্টো কাজটা করো সাপোজ এমন একটা গ্রুপ যুক্ত করলে যে ইলেকট্রন আরো উল্টো টানতে শুরু করবে তো টানতে শুরু করলে কি এমনিতে ইলেকট্রনের একটা ঘাটতি আছে তো তুমি ওর কাছ থেকে আরো ইলেকট্রন টানছো ও তখন আনস্টেবল হবে তারপরে খুব সহজ লজিক কার্বোকার্বনকে স্টেবিলাইজ কি করে করি ইলেকট্রন তুমি যদি পুশ করো মানে ওর দিকে ইলেকট্রন দিয়ে দাও তাহলে ও স্টেবল ওর কাছ থেকে যদি ইলেকট্রন টেনে নাও তাহলে ও আনস্টেবল সেই লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করি কিরকম এই যে sp কি করে বললাম ইলেকট্রনকে টেনে নেয় মানে ওর কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে মানে আনস্টেবল sp2 মানে ইলেকট্রোনেগেটিভিটি কম টানছে আর sp3 মানে তো আরো কম ইলেকট্রোনেগেটিভিটি উপরন্তু ও কি করছে ও প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন দিচ্ছে ওদিকে ওই জন্য ওকে স্টেবল হচ্ছে বলো বোঝা গেল ব্যাপারটা এবার তার মানে আমরা যদি এরকম ভাবে ডাবল বন্ড এরকম সিস্টেমকে দেখি আমরা ওদের হাইব্রিডাইজেশন দেখব দেখে এস ক্যারেক্টার দেখে ওর স্টেবিলিটি বেশি না কম সেটা এটা একটা কনসেপ্ট এই কনসেপ্টের উপর প্রশ্ন দেখে অনেক থাকবে আমি আরেকটা কনসেপ্ট এটা মুছে দিলাম আরেকটা কনসেপ্ট দেখো এগুলো সবই মানে অ্যাবনরমাল কেস অ্যাবনরমাল কেস সাপোজ একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে CH2 এর নাম কি বলেছিলাম এর নাম বলেছিলাম বেনজাইল কার্বোকার্বন তো বেনজাইল কার্বোকার্বন স্টেবল কার্বোকার্বন বলেছিলাম তোমরা লক্ষ্য করে দেখবে আরেকটা কার্বোকার্বন হয় যদিও এটা অ্যারোমেটিক যখন পড়াবো তখন আরো ডিটেইলসে বলবো তার নাম ট্রপিলিয়াম কার্বোকার্বন আমি দেখাই স্ট্রাকচার 7 মেম্বার রিং নাম্বার 7 মেম্বার রিং 1 2 3 4 5 6 7 7 মেম্বার রিং নাম্বার একে অল্টার করে পাইবো এখানে একটা পজিটিভ তো এর যদি আমরা আইউপিএসি তে নাম করতে যাই এর নাম হবে 7টা মেম্বারশিপ আছে তো এর নাম হবে সাইক্লো হেপ্টা ট্রাই ইনাইল কার্বন আমরা লিখি এর নাম সাইক্লো হেপ্টা হেপ্টা কেন 7টা যেটা হেপ্টা সাইক্লো হেপ্টা তিনটে ই আছে ট্রাই ইনাইল কার্বন কার্বন প্লাস আছে তাই কার্বন আপু এটা আঁকা হয়ে ডান বলতে আপনি বলছেন এর নাম সাইক্লোহেপ্টাইল হেপ্টাট্রাইনাইল কার্বন
এখন দেখো, যদিও তোমরা এটা এখন বুঝবে না কারণ আমরা এখন অ্যারোমেটিক বলে কোনো কিছু করি, তবু প্রবলেমটা যেহেতু আসবে, পরে আমরা অ্যারোমেটিক যখন পড়িয়ে দেবো তখন এটা আরো clear হবে। কি হয়, এও রেজোনেন্স স্টেবিলাইজ, এও কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজ, এই সিস্টেমটার মধ্যেও রেজোনেন্স হবে। কিভাবে রেজোনেন্স হবে? এই পাইলন এখানে যেতে পারে, দেখো বোঝার চেষ্টা করো, এই পাইলন যদি এখানে যায়, এখানে ডাবল বন্ড হবে, এখানে প্লাস হবে, তো এরকম ভাবে রিংটা রেজোনেন্স করবে। এবং লিখে নাও, পরে এক্সপ্লেনেশন দেব, এই সিস্টেমটা অ্যাজ এ হোল অ্যারোমেটিক। তোমাদের আমি এইটুকু বলে দিয়েছিলাম যে বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কেন, বেনজিনের ভেতরে দেখো পাই ইলেকট্রন থাকে ছটা পাই ইলেকট্রন। এরকম কিছু কিছু কন্ডিশন আছে যে কন্ডিশন ফুলফিল করলে সিস্টেম অ্যারোমেটিক হয়। 6 পাই ইলেকট্রন আছে, প্ল্যানারিটি আছে, এরকম অনেকগুলো কন্ডিশন আছে, 6-7টা কন্ডিশন আছে। তো সেই সমস্ত কন্ডিশন এই সিস্টেমটা মেইনটেইন করে। এই টোটাল সিস্টেমটা ওভারঅল অ্যারোমেটিক। অ্যারোমেটিক হওয়ার জন্য এর স্টেবিলিটি এটা থেকেও বেশি, এটা তোমরা হাইলাইট করো, এটা পরীক্ষায় আসে। এই কার্বোক্যাটানের একটা বিশেষ নাম আছে, একে বলে ট্রপিলিয়াম কার্বোক্যাটান। নামটা লিখে রাখো সবাই। কি বললাম নামটা? আমি যে প্রবলেম শীটটা পাঠাবো দেখবে এখানে প্রবলেমটা থাকবে। তাহলে নামটা লিখে নাও, এর নাম ট্রপিলিয়াম কার্বোক্যাটান। ট্রপিলিয়াম কার্বোক্যাটানের স্টেবিলিটি ওর থেকেও বেশি, লিখে নাও। লেখা হলে ডান বলো, তারপর আমি যাচ্ছি নেক্সট প্রবলেম। আচ্ছা, এবার আরেকটা ব্যতিক্রমী কেস দেখেন কিরকম। বহু বইতে এটা নিয়ে এদিক ওদিক লেখা থাকে। কোন বই বলে, আমি এক্সাম্পলটা লিখি, এই যে কার্বোক্যাটানটা, এর নাম টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটান, আর এর নাম তো লিখে দিয়েছিলাম বেনজাইল কার্বোক্যাটান। তোমরা লক্ষ্য করে দেখবে বেনজাইল কার্বোক্যাটানের রেজোনেন্স হয়, টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটানের কিন্তু কোনো রেজোনেন্স নেই, শুধুমাত্র হাইপার কনজুগেশন আছে, 9খানা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার। তোমরা কেউ আমাকে বলতে পারবে একে 1 নম্বর দিলাম, একে 2 নম্বর দিলাম, এদের দুজনের মধ্যে যদি আমি স্টেবিলিটি কম্পারিজন করি, কার স্টেবিলিটি বেশি এদের দুজনের মধ্যে? মানে বেনজাইল এবং টারশিয়ারি বিউটাইল, এদের দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি? ছড়াজ বলে দিয়েছে 1 বেশি 1 1, মানে এরা সবাই বেনজাইলকে বলছে মোস্ট। তোমরা লজিক বললেও তোমরা বলে দেবে যে লজিকটা কি, যে এই তো রেজোনেন্স স্টেবিলাইজ, এখানে কোনো রেজোনেন্স নেই, আর রেজোনেন্স বেশি স্টেবিলিটি দেয়, তার জন্য স্টেবিলিটি বেশি। আচ্ছা, আমার ধারণা তোমাদের যদি বইটা খোলো, বইতেও লেখা থাকবে যে বেনজাইল কার্বোক্যাটান মোস্ট স্টেবল। কিন্তু যদিও এটা ঠিক কথা যে হাইপার কনজুগেশনের থেকে তো ও রেজোনেন্স স্টেবিলিটি দেয় বেশি, কিন্তু দেখবে তোমাদের বইটা হয়তো এটাই লেখা থাকবে, কিন্তু আমি বেশিরভাগ বই দেখেছি এবং পরীক্ষাতে যে প্রবলেম আসে তার যে অ্যানসার শিট ওরা দেয়, তাতে ওরা দেয় যে টারশিয়ারি কার্বোক্যাটান মোস্ট স্টেবল দ্যান বেনজাইল। প্রবলেমটা এই জায়গায়। বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্ন আসে তাতে যে অ্যানসার শিট দেওয়া থাকে তাতে এটাকে এটার থেকে বেশি স্টেবিলিটি দেখায়। এবং আমিও ছোটখাটো কিছু ক্যালকুলেশন করে দেখেছি যে এই টারশিয়ারি কার্বোক্যাটান বেনজাইলের থেকে বেশি স্টেবল, যদিও কোনো রেজোনেন্স হয়। এর মেইন যেটা কারণ, এই তিনজনের ইন্ডাকটিভ এফেক্টটা মেইন কারণ। কি হয়, এই সিস্টেমটা না, এরা তিনজন প্লাস আই এফেক্ট দেখায়, তো প্লাস আই এফেক্ট দেখিয়ে হাইপার কনজুগেশন আছে, প্লাস আই এফেক্ট আছে, সম্পূর্ণ মিলিয়ে এই পজিটিভ চার্জটা অনেক বেশি নিউট্রালাইজ হয় দেন এই পজিটিভ চার্জের থেকে। তার জন্য এর স্টেবিলিটি এর থেকে কিন্তু বেশি। মানে সবসময় যে তোমাকে রেজোনেন্সে বেশি স্টেবিলিটি দেবে এরকম নয়। আমি আরেকটা উদাহরণ দেখাবো, আসছি সেটা। তাহলে আমার কথাটা বুঝতে পারলে যে এর থেকেও, মানে এর স্টেবিলিটি এর থেকেও বেশি। যেহেতু এখানে একটা ফিনাইল রিং আছে, তাই রেজোনেন্স সংখ্যা 5টা, 5টা রেজোনেন্সকে 9টা হাইপার কনজুগেশন প্লাস 3টি ইন্ডাকটিভ এফেক্ট ওকে সুপারসিড করে, তার জন্য ও স্টেবিলিটি ওর থেকে বেশি। এটা তোমরা নোট করে রাখো, পরীক্ষা যদি প্রশ্নটা আসে কখনো উল্টোটা অ্যানসার দিও না, একে অ্যানসার দিও না, ওর স্টেবিলিটি ওর থেকে বেশি। কিন্তু সাপোজ যদি এরকম আসে, ধরা যাক কার্বন প্লাস দিয়ে আমি কি করলাম, এর সাথে দুটো ফিনাইল যুক্ত করলাম। দুটো ফিনাইল মানে কি? আচ্ছা, নেট খুব খারাপ, আমি ইউটিউবে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো কি করলাম, আমি এখানকার একটা হাইড্রোজেনকে সরিয়ে আরেকটা ফিনাইল যুক্ত করব। তার মানে এটা কিন্তু ডাইফিনাইল কার্বন, ডাইফিনাইল মিথাইল কার্বন।
আচ্ছা কেউ বলো তো ওর স্টেবিলিটি আর ওর স্টেবিলিটি নিশ্চয়ই বলতে পারবে কার স্টেবিলিটি বেশি। আমি দুটো ফিঙ্গার লিঙ্ক চলে আসা কার স্টেবিলিটি দুটো ফিঙ্গার লিঙ্ক স্টেবিলিটি বেশি কেন এখানে অনেক বেশি রেজোনেন্স হয় ইভেন যদি এবার কেউ প্রশ্ন করে আচ্ছা ওর তুলনায় ওর স্টেবিলিটি ডেফিনেটলি ওরটা বেশি এবার কিন্তু ওরটা বেশি কেন ওর দুটো ফিঙ্গার লিঙ্ক আছে হিউজ রেজোনেন্স হবে এই রিং রেজোনেন্স হবে এই রিং রেজোনেন্স করবে ডেফিনেটলি স্টেবিলিটি ওর থেকে বেশি এবার আমি যদি তিনটেই সাপোজ রিপ্লেস করে দিই এখানকার দেখো তিনটেই রিপ্লেস করবে লক্ষ্য করো তার মানে ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন এই স্টেবিলিটি আগে যেটা লিখলাম তার থেকে আরো বেশি কেন রেজোনেন্সটা হচ্ছে বেশি বেশি তো এরকম ভাবে রেজোনেন্স বেশি বেশি পাও তাহলে স্টেবিলিটি বেশি এবার আরেকটা প্রবলেম আচ্ছা তোমরা কি এই প্রবলেমগুলো নোট করছো না থাকে না নোট করছো না যদি আমি প্রবলেমগুলো আলাদা করে পাঠাবো তবু ক্লাস নোট রাখবে কিন্তু ক্লাস নোট না রাখলে মুশকিল হয়ে যাবে এবার আরেকটা প্রবলেম দেখো খুব ইম্পর্টেন্ট আমি স্টার্টিং বাই ইনফিনিটি দিলাম এটা বেশিরভাগ ছাত্র ভুল করে বসে তোমাদেরকে আমি মনে করি দিচ্ছি এটা ভুল করা যাবে আমি তিনটে ফিগার লেগে রাখলাম একটু আগে যেটা লিখলাম সেটাকে স্ট্রাকচারে ভেঙে দিচ্ছি ওকে তাহলে নাম কি এর নাম হচ্ছে ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন তিনটে ফিনাইল যুক্ত এরপরে এর সাথে কম্পেয়ার করো এই 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 এর নাম কি বলতে পারবে এর নাম কি দাঁড়াবে এর নাম তো বললাম যে ট্রাইফিনাইল মিথাইল কার্বোক্যাটায়ন চলো এর নাম বলো এর নাম কি কেউ একজন এর নাম কি না আইসোপ্রোপাইল নাম আমরা কি করেছি এটা সাইক্লোপ্রোপাইল রিং এটা ট্রাই সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন এটা যেমন তিনটে ফিনাইল দিয়েছি এটা তিনটে সাইক্লোপ্রোপাইল রিং দিয়েছি আর কিছু এবার কেউ বলুন স্টেবিলিটি এটা এক নম্বর এটা দুই নম্বর কে বলতে পারো এক আর দুইয়ের মধ্যে স্টেবিলিটি বেশি না রৌনক বলছে এক নম্বর স্টেবিলিটি বেশি সমাজিত বলছে এক 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 সবার নাম বলতে পারলাম না যতজন অ্যান্সার করেছো সবাই বলেছো এক নম্বরের স্টেবিলিটি বেশি তোমরা কি যুক্তি দেবে এক নম্বরের স্টেবিলিটি কেন বেশি তোমরা ডেফিনেটলি বলবে যে এর রেজোনেন্স হয় প্রচুর রেজোনেন্স বেশি তো স্টেবিলিটি বেশি ঠিক অ্যান্সারটা হ্যাঁ যেমন যেটা লিখে দিয়েছে বলছে মোর রেজোনেন্স তাই মোর স্টেবিলিটি বা তা গল্পটা কি তোমরা যেটা বললে সেই কনসেপ্টটা এটা নয় এটা উল্টো এর স্টেবিলিটি এর থেকে বেশি এটা ভাবতে অবাক লাগে যে কোনো রেজোনেন্স এখানে হবে না নো রেজোনেন্স কিন্তু তবুও এর তুলনায় মানে এর স্টেবিলিটি এর তুলনায় বেশি এর গল্পটা বলে দিচ্ছি কি গল্প সবাই উত্তরটা নোট করো যে কার স্টেবিলিটি বেশি বললাম উত্তরটা লেখা হলে ডান দাও তারপর বলছি লজিক হয়েছে সবাই লেখা ডান এবার লজিকটা এরকম তোমরা সাইক্লোপ্রোপেন রিংটাকে আলাদা করে আঁকো আলাদা করে আঁকার পরে তার পাশে একটা প্লাস দাও সাইক্লোপ্রোপেন রিং তার পাশে কার্বনের প্লাস দাও সেই জিনিসটাই এটা এখানে এরকম রিং আরো দুটো হাইড্রোজেনের জায়গায় আর দুটো রিং আছে আমি এইটা দিয়ে বলছি এবার তুমি লক্ষ্য করবে আমরা 12th যখন অর্গানিক পড়াবো তখন এই কনসেপ্টটা এখন যেটা বোঝাবো সেটা প্রচুরবার কাজে লাগাবো এই কনসেপ্ট তো এখনই শিখালাম কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা সাইক্লোপ্রোপেন রিং আঁকলাম কেউ বলতে পারবে এই রিংয়ের এই যে অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে কেউ একটা ত্রিভুজ একটা সাপোজ ত্রিভুজই ভাবো না একটা ত্রিভুজের অ্যাঙ্গেল কত করে হয় 60 ডিগ্রি করে হয় সবাই উত্তর করেছে 60 ডিগ্রি এবার তুমি যদি এই কার্বনটাকে দেখো এই কার্বনটার হাইব্রিডাইজেশন আছে sp3 sp3 হলে বন্ড অ্যাঙ্গেল ওরা করতে চায় 109 ডিগ্রি তার মানে ভাবো 109 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল করতে চায় তুমি ওকে আঁকে লিখেছো 60 ডিগ্রিতে তার মানে ব্যাপারটা এরকম যে ও বন্ড অ্যাঙ্গেলটা বাড়াতে চায় তুমি ওকে কম করে আঁকে রেখেছো এই সিস্টেমটার মধ্যে স্ট্রেইন আছে স্ট্রেইন আমি পরে আলাদা একটু স্ট্রেইনের ক্লাস নেব ওটা নিয়ে তোমরা দেখছি আপাতত এইটুকু বোঝো যে স্ট্রেইন ব্যাপারটা কি অনেকটা ধনুকের মতো স্ট্রেইন কি জিনিস ধরো তুমি একটা এরকম ভাবে একটা কাঠি এরকম বাঁকিয়ে ধনুক বানালে
তো ধনুকে যদি তুমি সুতোটা কেটে দাও ধনুকটা কি হয় সোজা হয়ে যায় না ওটা হচ্ছে স্ট্রেইন তুমি যখন একটা জিনিসকে এরকম কার্ভ করে বাঁকিয়ে রাখবে ওটাতে স্ট্রেইট সেই স্ট্রেইন এই সিস্টেমটার মধ্যে আছে এই স্ট্রেইনটাকে বলে অ্যাঙ্গেল স্ট্রেইন বুঝতে পারলে কোনটাকে অ্যাঙ্গেল স্ট্রেইন বললাম বলতো অ্যাঙ্গেল স্ট্রেইন ব্যাপারটা কি বললাম কেউ বুঝে থাকলে আমাকে রেসপন্স করো অ্যাঙ্গেল স্ট্রেইন কি জিনিস কেউ আনিমেশ কিছু একটা লিখলো ওকে ঠিক তাহলে দেখো অ্যাঙ্গেল স্ট্রেইন ব্যাপারটা কি যে যে অ্যাঙ্গেলে থাকার কথা তাকে যদি তার থেকে আমরা কম বা বেশি অ্যাঙ্গেলে আটকে রাখি জোর করে ও চায় রিংটাকে ওপেন করে সেই অ্যাঙ্গেলে ফিরে যেতে এটাকে বলা হয় অ্যাঙ্গেল স্ট্রেইন এবং এই অ্যাঙ্গেল স্ট্রেইনে কিন্তু মেজারমেন্ট আছে মেজারমেন্ট কি জানো কিভাবে অ্যাঙ্গেল স্ট্রেইন মাপে যেমন আমি এটা মেপে দিচ্ছি 109 তে ও থাকা উচিত ছিল ও আছে 60 তে তাহলে 109 মাইনাস 60 ডিভাইডেড বাই 2 এটা অ্যাঙ্গেল স্ট্রেইনের মেজারমেন্ট এই সিস্টেমটায় অ্যাঙ্গেল স্ট্রেইনের মান এটা লিখে নাও অ্যাঙ্গেল স্ট্রেইনের মান তাহলে অ্যাঙ্গেল স্ট্রেইন বোঝা গেছে কি জিনিস এই সিস্টেমটা তখন চাই কি এই স্ট্রেইনটা রিলিজ করতে চায় রিলিজ কিভাবে করে ও রিং এক্সপ্যানশন করে হ্যাঁ অনিমেষ বলছে 24.5 ডিগ্রি হয়েছে রিং এক্সপ্যানশন মানে আমি নিচে এঁকে দেখাই রিং এক্সপ্যানশন ব্যাপারটা কি এই সিস্টেম স্ট্রেইনটা থেকে স্ট্রেইন রিলিজ করার জন্য কি করে এই যে বলটা দেখছো ভালো করে এটা করো এই যে বল দেখছো এই বলটা এই কার্বনটাকে ছেড়ে দেয় এইভাবে ভাবো সাপোজ এটা বল এই কার্বনকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে এই কার্বনকে ধরে আর এরকম করে দেয় প্লাসটা এখানে থাকে না প্লাসটা এখানে অর্থাৎ 3 মেম্বার রিংটাকে বড় করে এই কার্বনকে রিং এর ভেতরে ঢুকিয়ে ফেলে ওরা 4 মেম্বার রিং এ কনভার্ট করে এই প্রসেসটাকে বলে রিং এক্সপানশন তো এতে সুবিধা কি হয় লক্ষ্য করো এই যখন রিংটাকে এক্সপ্যান্ড করে 4 মেম্বার রিং করে ফেলে 4 মেম্বার রিং মানে তো এরকম রিং সেখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিতে চলে অর্থাৎ দেখো ও 60 থেকে 90 তে চলে গেল মানে অনেকটা ক্লোজ গেল টুয়ার্ডস 109 যদিও আমি কিন্তু একবারও উচ্চারণ করছি না যে 4 মেম্বার রিং ও স্টেবল এও স্টেবল না স্টেবল রিং হচ্ছে 5 মেম্বার আর 6 মেম্বার কারণ ওখানে অ্যাঙ্গেল স্ট্রেইন অনেক কম তবুও 3 মেম্বারের তুলনায় 4 মেম্বারটা স্টেবিলিটি বেশি পায় কারণ অ্যাঙ্গেল স্ট্রেইনটা খানিকটা কমাতে পারছে গল্পটা বুঝতে পারলে ওরা কি করে যে কোনো সিস্টেম তুমি যদি দেখো যে 3 মেম্বার রিং আছে তার পাশে যদি এরকম পজিটিভ থাকে ও রিংটাকে এরকম ভাবে এক্সপ্যান্ড করে স্ট্রেইনটাকে কমাবে এই সিস্টেমটা এখানে রেজোনেন্সটা এরকম ভাবেই হয় এটাকে বলা হচ্ছে সিগমা ডোনেশন আমরা নরমালি কি শিখেছি রেজোনেন্স হয় পাই ডোনেশনের মাধ্যমে এখানে যদি রেজোনেন্স করো পাই ইলেকট্রন গুলো আসবে এসে এই পজিটিভটাকে নিউট্রালাইজ করবে এখানে কি হয় এই পজিটিভকে নিউট্রালাইজ করে সিগমা বন্ডের দিয়ে কি করে এরা জানো এরা এই বলটা ছাড়বে একে ধরবে ধরে এই কার্বনটা প্লাস হলো এই কাজটা কন্টিনিউ হতে থাকে কন্টিনিউ মানে এই একবার 4 মেম্বার হলো আবার 3 মেম্বার হলো এ খুলে গিয়ে 4 মেম্বার হলো আবার 3 মেম্বার হলো এফ খুলে গিয়ে 4 মেম্বার হলো 3 মেম্বার হলো এরকম ভাবে টোটাল সিস্টেমটা 4 3 4 3 4 3 এরকম করে করতে থাকে ফলে প্লাস চার্জটাকে সিগমা ইলেকট্রন গুলো অতি সহজেই নিউট্রালাইজ করে তার জন্য এর রেজোনেন্স না থেকেও এই কথাটা কি বোঝা গেল দেখো এখন তাহলে আমরা এই যে কার্বোকাটারটাকে ফিনাইলে ট্রাইফিনাইলে থেকেও বেশি স্টেবিলিটি কোন লজিকে বললাম ও তার স্ট্রেনকে রিমুভ করার জন্য বন্ড মাইগ্রেশন করে বা রিং এক্সপানশন করে এই পজিটিভটাকে ওরা নিউট্রালাইজ করে তাই ওর স্টেবিলিটি ওর তুলনায় বেশি তো এরকম কঠিন কঠিন প্রবলেম কিন্তু কার্বোকাটার থেকে থাকবেই এবার আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট পাঠাবো দেখবে সেখানে এই ধরনের প্রবলেম আমি দিয়ে পাবো এই গেল মোটামুটি কারণ মেইন কজ হচ্ছে রিটার্ন হচ্ছে সিগমা ডোনেশনটাই মেইন কজ সিগমা ইলেকট্রনগুলো ডোনেট করতে পারে বলে এই পজিটিভটাকে এত সহজে ওরা নিউট্রালাইজ করে আর এখানে যদি সিগমা ডোনেশন হয় না এখানে হয় পাই ডোনেশন এটাই মেইন আচ্ছা চলো এবার নেক্সট যাই সব
ক্ষেত্রে কি এটা হয়? সব ক্ষেত্রে বলতে এইরকম কেস যেখানে অ্যারাইজ করবে, যেখানে স্ট্রেন আছে হিউজ ও স্ট্রেনটাকে রিমুভ করতে চাইবে, সেই কেসগুলোতে এরকম। এটা গেল আরেকটা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তোমরা কার্বোগ্রাফি মোটামুটি বুঝতে পারলে? এখন পারবে কার্বোগ্রাফি থেকে প্রশ্ন আসবে, এবার তোমাদের মাথা খাটাতে হবে। আমি মোটামুটি সব লজিক গুলো ডিসকাস করলাম, কি ধরনের প্রবলেম আসতে পারে। আচ্ছা, নেক্সট যে ইন্টারমিডিয়েটটা আছে ওটা নিয়ে আর এত ডিসকাশন করবো না, মোটামুটি আইডিয়া তোমাদের হয়ে গেছে, তোমরা এইভাবে করতে পারবে। নেক্সট তার নাম কার্ব অ্যানায়ন। ঠিক কার্বোক্যাটায়নের উল্টোটা দেখো, কার্বন পজিটিভ কে বলেছিলাম কার্বোক্যাটায়ন, কার্ব অ্যানায়ন মানে কার্বন হবে নেগেটিভ। এটা হলো হেটেরোলাইটিক ক্লিভেজ হতে হবে, CH3 মাথায় মাইনাস দিলাম, এর নাম মিথাইল কার্ব অ্যানায়ন। এরও একই রকম ভাবে ডিগ্রি হয়, এরকম ডিগ্রি হয়, CH3 CH2 মাথায় মাইনাস, তারপরে CH3 CH মাথায় মাইনাস CH3 CH3C মাইনাস CH3C, যেমনটা কার্বোক্যাটায়নে দেখিয়েছিলাম ঠিক তেমনটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এদেরও স্টেবিলিটি অর্ডার করতে পারে। এবার এদের স্টেবিলিটি অর্ডারটা কিন্তু হাইপার কনজুগেশন দিয়ে তোমরা করবে না, এদের ক্ষেত্রে যেটা করব সেটা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এরকম। এই যে কার্বনটা প্লাস, আচ্ছা তার আগে তোমাদের মতামত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এদের স্টেবিলিটি অর্ডারটা করে দাও তো। সৌভিক উত্তর করে দিয়েছে 1 2 3, সৌভিক বলছে 1 2 3, স্বরাজ বলছে 1 2 3, তার মানে তোমরা এদের স্টেবিলিটি অর্ডারটা জানো। এদের স্টেবিলিটি অর্ডারটা আবার উল্টো, জানো, কার্বোক্যাটায়নে যেমন 3 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, এদেরটা উল্টোটা 1 2 3 এইভাবে এদের স্টেবিলিটি অর্ডার। এটা যদি লজিক কেউ বলে, লজিক তোমরা কি বলবে? ইন্ডাকটিভ এফেক্ট। কিরকম? এই কার্বনটা মাইনাস, মাইনাস মানে ওর মাথায় এক্সট্রা ইলেকট্রনের বোঝা আছে, এরকম ভাবে ইলেকট্রনের বোঝা আছে। এবার মিথাইল প্লাস আই দিচ্ছে মানে ওর দিকে আরো ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তাহলে ওর মাথায় ইলেকট্রনের বোঝা আরো বাড়াচ্ছে, স্টেবিলিটি কম। এখানে দুটো প্লাস আই, তিনটে প্লাস আই, অর্থাৎ মাইনাসের সাথে যদি প্লাস আই যুক্ত কিছু যুক্ত থাকে ভাবে স্টেবিলিটি কম। যদি উল্টোটা হতো, মনে করো ইলেকট্রনকে টানছে মাইনাস আই যুক্ত কিছু যুক্ত, তাহলে ভাবে স্টেবিলিটি। মনে করো যে তাহলে এদের অর্ডারটা তোমরা বলে দিয়েছো, একদিন সবথেকে ভালো, তারপর 2, তারপর 3, এটা হচ্ছে স্টেবিলিটি। কিন্তু আমি যদি এবার উল্টোটা করতাম, মনে করো কার্বনের মাথা মাইনাস আছে, CF3 CF3 CF3, কে বলতে পারবে ওর স্টেবিলিটি ওর স্টেবিলিটি, এদের দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি? কেউ রেসপন্স করো। এর স্টেবিলিটি ডেফিনেটলি বেশি। কেন? তিনটে ফ্লুরিন আছে, তোমরা জানো ফ্লুরিন কি করে? ইলেকট্রনকে টানে। ফ্লুরিন যদি ইলেকট্রন টানে, এই CF3 এও ওর কাছ থেকে ইলেকট্রন টানবে। যে লজিকটা মাত্র দিলাম, যে ইলেকট্রন যদি তুমি টানতে পারো তাহলে তো ওর বোঝা কমছে, স্টেবিলিটি বেশি। তো এইভাবে আমরা কার্ব অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার করব। আরেকটা প্রবলেম দেখাই। আচ্ছা, ওই প্রবলেমে যাওয়ার আগে তোমরা এটার উত্তর দিতে হবে, এটা নিশ্চয়ই পারবে, ফটাফট অ্যানসার করো। বেনজাইল কার্ব অ্যানায়ন হয়, একই রকম ভাবে অ্যালাইল কার্ব অ্যানায়ন। চলো এই দুটোর মধ্যে স্টেবিলিটি অর্ডার করো। বেনজাইল অ্যালাইল স্টেবিলিটি অর্ডার বলো ফটাফট। এই 1 নম্বর, এই 2 নম্বর, এদের স্টেবিলিটি অর্ডার কি দিয়ে বলবো? রোনো 1 2, এটা 1 এটা 2, এদের স্টেবিলিটি অর্ডার বলো। যদি কখনো দেখো যে না রেজোনেন্সের স্কোপ আছে, হ্যাঁ সিসি উত্তর করেছে, এখানে কিন্তু মাইনাস আই প্লাস আই এর গল্প না, এখানে রেজোনেন্সের গল্প। মাইনাস আছে, রেজোনেন্স করবে সিস্টেম, 5টা রেজোনেন্স স্ট্রাকচার দেবে, এখানে দেবে দুটো, সেই একই গল্প কার্বোক্যাটায়নে। এর ক্ষেত্রে কিন্তু আমরা ওর তুলনায় ওকে বেশি স্টেবল করব। লজিক ওটাই, ডিউ টু মোর রেজোনেন্স, বেশি বেশি রেজোনেন্স করব, ওর স্টেবিলিটি বেশি। বুঝতে পারলে এটা? আচ্ছা, এটার উত্তর দাও তাহলে। এগুলো সব নোট করবে কিন্তু, একটা যদি ছাড়া না যায়। আচ্ছা, যেটা বলছিল CH3 CH2 মাইনাস CH2 ডাবল বন্ড CH মাথায় মাইনাস CH ডাবল বন্ড C। চলো এদের তিনজনের স্টেবিলিটি 1 2 3 आंसर করো, এদের তিনজনের স্টেবিলিটি কত?
এবং কোন যুক্তিতে স্টেবিলিটি অর্ডার? হ্যাঁ 3 to 1। ওকে, দেবজিৎ বলছে 3 to 1, উজ্জ্বলে বলছে 3 to 1, সুব্রত বলছে 3 to 1। গুড। এটা তোমরা কোন লজিক দিলে? একেবারে কার্বোহাইড্রেটের যে লজিকটা দিয়েছিলাম সেম লজিক। এর হাইব্রিডাইজেশনে এসো, একটা বলি বাকিটা নিজেরা বুঝে নিতে পারবে। এর হাইব্রিডাইজেশন যেটা বলেছিলাম একটু আগে, sp, sp মানে s ক্যারেক্টার বেশি, মানে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও ওর কাছ থেকে সহজে ইলেকট্রনকে উইথড্র করছে, তার মানে এর বোঝা যেটা মাইনাসটাকে যদি আমরা বোঝা বলি, বোঝাটাকেও সরিয়ে নিচ্ছে, ডিসিপেট করছে, চার্জ ডিসিপেশন হয়, তার জন্য ও স্টেবিলিটি সবথেকে বেশি। তাহলে এটাকে আমরা এরকম ভাবে স্টেবিলিটি অর্ডার করব। গল্পটা ক্লিয়ার হলো সবার? দেখো তো এরকম ভাবে ও স্টেবিলিটি অর্ডার আমরা করতে পারি। আরেকটা লাস্ট প্রবলেম আছে লাস্ট প্রবলেম, কার্বনের মাথায় মাইনাস, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আর একটা হচ্ছে কার্বনের মাথায় মাইনাস, ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। চলো এবার এক আর দুই এর স্টেবিলিটি অর্ডার, এবার এক আর দুই স্টেবিলিটি অর্ডার। 2 আর 1, 2 কে এবার বেশি স্টেবল বলছে, দেখো ওকে ফাইন। তাহলে তোমরা এটা কোন যুক্তিতে বলছো 2 আর 1 কে? তোমরা নিশ্চয়ই ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট জানো বেশি, 2 হাইয়েস্ট, মোর ইলেকট্রোনেগেটিভ, ফাইন। দেখো সবাই কি উত্তর দিচ্ছে। আমি এর সাথে প্যারালাল আরেকটা প্রবলেম দেখো, যেটা একটু আগে দেখিয়েছিলাম, তাহলে কম্পারিজন করতে সুবিধা কি সুবিধা হবে? একটু আগে লিখেছিলাম সি, তার সাথে সাপোজ CCl3 CCl3 CCl3, আর এখানে CF3 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 মাইনাস মাইনাস। আচ্ছা বলো তো, এই পেয়ার অফ কম্পাউন্ড, এই পেয়ার অফ কম্পাউন্ড আর এই পেয়ার অফ কম্পাউন্ড সেম নাকি আলাদা? দুটো কম্পাউন্ড সেম নাকি আলাদা? এই সেট সেম না আলাদা? ডিফারেন্ট। কোথায় ডিফারেন্ট? ডিফারেন্ট এই জায়গায়, এখানে কিন্তু হ্যালোজেন ডিরেক্টলি কার্বনের সাথে যুক্ত, এখানে হ্যালোজেন কার্বনের সাথে যুক্ত, যে এই কার্বনের সাথে, এই দিক থেকে ডিফারেন্ট। তো এটা আমরা আগে ডিসকাস করে দিয়েছিলাম যে ফ্লুরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও ইলেকট্রনকে টানে, স্টেবিলিটি এর তুলনায় বেশি, এটা ট্রু। এখানে তোমরা যেটা বলেছো সেটা ট্রু নয়, সেখানে কনসেপ্টটা একটু আলাদা। কিরকম কনসেপ্ট? যেহেতু ক্লোরিন ডিরেক্টলি কার্বনের সাথে যুক্ত, তোমাদের জানা থাকবে ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, যেখানে ফ্লুরিনের কিন্তু ফাঁকা ডি অরবিটাল নেই, ডি অরবিটাল ফাঁকা ক্লোরিনের আছে। তার জন্য কি হয়, আমরা তোমাদের কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম, ব্যাক বন্ডিং করিয়েছিলাম। তো গল্পটা এরকম করিয়েছিলাম যে যদি কারো ফাঁকা অরবিটাল থাকে, এর মাথায় মাইনাস আছে মানে এক্সট্রা ইলেকট্রন আছে, ও সেই ইলেকট্রন ওর ফাঁকা অরবিটালে ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড করে, ব্যাক ডোনেশন করে। তো ক্লোরিন থাকার জন্য ব্যাক ডোনেশন হয়, অর্থাৎ এই মাইনাস চার্জের ইলেকট্রন গুলো ক্লোরিনের দিকে এরকম ব্যাক ডোনেশন করে। ব্যাক ডোনেশন করলে ইলেকট্রনটা সহজে রিলিজ হয়, মানে চার্জ ডেনসিটিটা ও সহজে সরিয়ে দিতে পারে। আর এখানে কিন্তু এরকম কোনো ব্যাক ডোনেশন হয় না, তাই এই স্টেবিলিটি এর তুলনায় বেশি। গল্পটা বুঝতে পারলে এখানে কেন ক্লোরিন থাকার জন্য স্টেবিলিটি ফ্লুরিনের থেকে বেশি হলো? যদিও ফ্লুরিনের কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট বেশি, স্টিল ক্লোরিন কিন্তু ডি অরবিটাল আছে ফাঁকা, ও ডি অরবিটালে এই মাইনাসটা দিয়ে ব্যাক ডোনেশন করে দিতে পারে, তাই উপরেরটা স্টেবিলিটি নিচেরটা থেকে বেশি। দেখে নাও, বোঝা গেল জিনিসটা না বোঝা গেল? যেগুলো যেগুলো ব্যতিক্রম আছে কেসগুলো, সেই কেসগুলো তোমাকে আলাদা করে স্পেশালি পড়তে হবে, যেগুলো ব্যতিক্রমী কেস। ঠিক আছে, তাহলে আমি কার্বন মুছে দিলাম। এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট জায়গায় যাব, সেটা হচ্ছে কার্বি। নাও নেক্সট রেডি করি কার্বি। দেখো কার্বিনটা কি জিনিস, আমি একটা এক্সাম্পল দিয়ে কার্বিনটা বুঝি।
মনে করো আমি ইচ্ছে করে ভেঙে ভেঙে আনলাম এই জিনিসটা অ্যাকচুয়ালি ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্মকে এরকম ভাবে ভেঙে ভেঙে রেখেছি। ক্লোরোফর্মে যদি তোমরা বেস দিয়ে ট্রিট করো, সাপোজ ক্লোরোফর্মকে আমরা কেওএইচ দিয়ে ট্রিট করলাম, তাহলে কেওএইচটা কি করে ওর কাজটা বোঝাই, তাহলে বুঝে যাবে যে কি হচ্ছে। কেওএইচ কি করে, ও যেহেতু বেস, তাহলে এখানকার OH মাইনাসটা বেসের কি কাজ, বেসের কাজ হচ্ছে ও প্রোটনকে অ্যাবজর্ব করে, H প্লাসকে ও নেয়। ও কি করে এই সিস্টেমে এসো, ক্লোরিন আমরা একটু আগে বলেছিলাম যে ইন্ডাকটিভ এফেক্ট শো করে মাইনাস, তাহলে ক্লোরিন ইলেকট্রন গুলো টানছে টানছে টানছে। ক্লোরিন যেহেতু এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন গুলো টানতে শুরু করে, এই কার্বন হয়ে যায় হাই গেল পজিটিভ। বুঝতে পারলে কার্বনকে কেন হাই গেল পজিটিভ দিলাম, কারণ ক্লোরিন কার্বনের কাছ থেকে ইলেকট্রন টানতে শুরু করে। কার্বন তখন এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টানতে শুরু করে, কারণ কার্বন ডেল পজিটিভ হচ্ছে। আর OH মাইনাস আমরা জানবো, OH মাইনাস হাইড্রোজেনকে নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, এখানকার ইলেকট্রন গুলো কার্বনের মাথায় চলে যাবে। তাহলে কি দাঁড়ায়, কার্বনের মাথায় মাইনাস, এদিকে একটা ক্লোরিন। তাহলে এইরকম ধরনের একটা কার্ব অ্যানায়ন তৈরি হয়। যদিও একটু আগে বললাম যে কার্ব অ্যানায়নটা স্টেবিলাইজ করে ডাইক্লোরেশন দিয়ে, তবুও যেহেতু কার্ব অ্যানায়ন ও তো স্টেবল নয়, এদেরকে ইন্টারমিডিয়েট আমরা কখনোই স্টেবল বলি না, এদের শুধু রিলেটিভ অর্ডার, কিন্তু কোনো ইন্টারমিডিয়েট স্টেবল নয়। এখানে কি হয়, মাইনাস চার্জ আছে, তিনটে ক্লোরিন সাইজে বড় বড়, তো সিস্টেম খুব স্টেবল নয়। তখন এই ক্লোরিনটা, এই যে বন্ড দেখছো, এই বন্ডে ক্লোরিন কিন্তু কার্বনের থেকে আবার মোর ইলেকট্রোনেগেটিভ। ও যখন বেরোবে ও নিজের ইলেকট্রন তো নেবে, কার্বন ইলেকট্রন নিয়ে বেরোবে, এরকম। এখানে আছে দুটো ইলেকট্রন, ক্লোরিন দুটো ইলেকট্রনকে নিয়ে Cl মাইনাস এর সাথে বেরিয়ে চলে। তাহলে দেখো সিস্টেমটা কি হলো, কার্বনের সাথে পড়ে রইলো দুটো ক্লোরিন, তাহলে আমি লিখি কার্বনের সাথে পড়ে রইলো দুটো ক্লোরিন। আর এখানে মাইনাসটা তখন কেন লিখছিলাম, কারণ হাইড্রোজেনের ইলেকট্রনটা কার্বন পেয়েছিল। এখানে যে দুটো ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন কার্বনের নিজের, আরেকটা ইলেকট্রন হাইড্রোজেন। কার্বন নিজেরটা পেয়েছে, হাইড্রোজেনেরটাও পেয়েছে, তার জন্য একটা এক্সট্রা পেয়েছে বলে মাইনাস। এবার ক্লোরিন যখন বেরোলো তখন কি হলো, ক্লোরিন নিজেরটা নিয়ে গেল প্লাস কার্বনের ইলেকট্রনটাও নিয়ে গেল। তাহলে আলটিমেটলি কার্বনের মাথায় না প্লাস দেব না মাইনাস দেব। কেন প্লাস মাইনাস দিচ্ছে না, কারণ কার্বন এক্সট্রা ইলেকট্রন পেল না, ইলেকট্রনের ও মানে ওর ইলেকট্রন কেউ নিয়ে নিল বা ওকে কেউ দিয়ে দিল এরকম কিছু না, তাই কার্বনকে নিউট্রাল রাখলাম। কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হলো কার্বনের নরমাল ব্যালেন্স শেলে থাকে তোমার টোটাল 4টা ইলেকট্রন নরমাল। এখন ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে বন্ড করেছে, তাহলে এখানে যদি তুমি একটা ক্লোরিন দিয়ে বন্ড করো আর এখানে যদি আরেকটা ক্লোরিন দিয়ে বন্ড করো, তারপরে লক্ষ্য করো কার্বনের কাছে দুটো ইলেকট্রন পড়ে থাকে, এর কথা এরকম ডট ডট দিতে। তোমরা বুঝতে পারলে কেন দুটো ইলেকট্রন পড়ে থাকছে, কারণ এই ইলেকট্রনগুলো কার্বনের নিজস্ব ইলেকট্রন। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা অ্যাজ এ হোল নিউট্রাল, কিন্তু এটা কিন্তু ওর লোন পেয়ার হিসেবে তুমি ট্রিট করবে না, এদেরকে আমরা বলি হচ্ছে অড ইলেকট্রন, এদেরকে আমরা নাম দিচ্ছি অড ইলেকট্রন। এবং আরেকটা জিনিস দেখো যে এই যে দুটো ইলেকট্রন এখানে, এই দুটো ইলেকট্রন আর এই দুটো মিলে টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে 6টা। এই সিস্টেম কিন্তু অক্টেট ফিল আপ করতে পারে, নিউট্রাল আছে কোনো চার্জ নেই, কিন্তু অক্টেট ফিল আপ করে 6টা ইলেকট্রন রয়ে গেছে, তার জন্য এর রিঅ্যাক্টিভিটি খুব বেশি। এই স্পিসিসটার নামই আমরা দেব কার্বিন। তাহলে কার্বিন কি জিনিস, তোমরা বলবে কার্বিন কার্বোক্যাটায়ন কার্বনের মতো চার্জ নয়, নিউট্রাল স্পিসিস, কিন্তু সেক্সটেট আছে, অক্টেট নেই, তাই হাইলি রিঅ্যাক্টিভ। যেখানে কার্বন মাত্র দুজনের সাথে দুটো সিগমা বন্ড করে আর দুটো ইলেকট্রন রয়ে যায় অন্যের সাথে বন্ড করার জন্য, সেই স্পিসিসটার নাম কার্বিন। কার্বিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কার্বিন আমরা ডিটেইলসে পড়াবো। তোমরা আপাতত বুঝতে পারলে কোনটাকে আমরা কার্বিন বলি, মানে কার্বিন আমরা চিনব কি করে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো CH2 ডট ডট। বলো তো এই জিনিসটা কি কার্বিন, দেখি কি উত্তর পাই তোমাদের কাছ থেকে, রেসপন্স করবে সবাই। হ্যাঁ, এই জিনিসটা কি কার্বিন? হ্যাঁ,
কার্বিন চেনার উপায় এটাই, কি উপায়? কোভ্যালেন্ট বন্ড দুটো করবে আর দুটো ইলেকট্রন ওর কাছে রয়ে যাবে। সরাজ বলছে এর নাম মিথিলিন, কারেক্ট, এর নাম মিথিলিন। মিথিলিনও একটা কার্বিন, এর নাম যেমন ডাইক্লোরোকার্বিন, দুটো ক্লোরিন আছে তাই নামটা দিচ্ছি ডাইক্লোরো, এর নাম ডাইক্লোরোকার্বিন, এটা কার্বিন। এর নাম মিথিলিন, এটাও একটা কার্বিন। তাহলে আমরা কার্বিন দেখে চিনতে পারবো যেখানে দুটো কোভ্যালেন্ট বন্ড থাকবে, এখানে দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করেছে আর দুটো ইলেকট্রন ওর কাছে ডট ডট রয়ে গেছে, এটা একটা কার্বিন। এবার কার্বিনে তোমাকে স্ট্রাকচার করতে হবে, চলো কার্বিনের স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচার বলতে গিয়ে মনে পড়লো আমরা তখন হঠাৎ করে তাড়াহুড়ো করতে গিয়ে কার্ব অ্যানায়ন এর কিন্তু হাইব্রিডাইজেশনটা করলাম না, স্ট্রাকচারটাও করলাম। কেউ বলতে পারবে কার্ব অ্যানায়নটা হাইব্রিডাইজেশন কি? একজন উত্তর করেছে sp3, ঠিক, ভেরি গুড, sp3। তো এটা আমি আর বলছি না, এটা তোমরা বাড়িতে করে নিও। কার্ব অ্যানায়নের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, sp3 হলে যাবো কি হয়, টেট্রাহেড্রাল হয়, কিন্তু ও আলটিমেটলি পিরামিডাল হবে। এই কথাটুকু শুধু বলে রাখি, এখানকার sp3 হবে আর স্ট্রাকচারটা পিরামিডাল হবে। এটা লিখে নাও পিরামিডাল, এটা পরে বই থেকে তোমরা দেখে যে পিরামিডাল কি করে হলো। তো আমি এবার কার্বিনের স্ট্রাকচারে চলে যাই। হ্যাঁ, দেখো কার্বিন কি রকম হয় স্ট্রাকচার। কার্বিনের 2s2 2p2, আমি একবারে এক্সাইটোস্ট্যাটিক যে স্ট্রাকচার দেখাইও, এটা 2s, এটা 2p। তাহলে 2s এ আমার দুটো ইলেকট্রন একটা নিয়ে যাচ্ছি একবারে এক্সাইট করতে। এই আমরা CH2 ডট ডট এর স্ট্রাকচার দেখাচ্ছি, তাকিয়ে দেখো কি হয়। দুটো হাইড্রোজেন সিগমা করেছে, তাহলে দুটো হাইড্রোজেন সিগমা করা, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন সিগমা করেছে। বাকি ইলেকট্রন দুটো আনইউজড অবস্থায় রয়ে গেছে, ডট ডট, এই দুটোই কিন্তু ডট ডট আনইউজড ইলেকট্রন, এগুলো কি বলছিলাম আমরা অড ইলেকট্রন। তাহলে এই অরবিটাল আর এই অরবিটাল মিলে ওরা হাইব্রিডাইজেশন করেছে sp। তাহলে তোমরা নোট করো কার্বিনে কার্বনের হাইব্রিডাইজেশন হবে sp, আর sp হলে তার স্ট্রাকচার কেমন হয়? লিনিয়ার হয় একেবারে। কার্বন এদিকে একটা হাইড্রোজেন দাও, এদিকে একটা হাইড্রোজেন দাও, এই হচ্ছে কার্বিনের স্ট্রাকচার, একেবারে লিনিয়ার। বন্ড অ্যাঙ্গেল দাঁড়াবে 180, এটা বন্ড অ্যাঙ্গেল দাঁড়াবে, দেখুন বন্ড অ্যাঙ্গেল 180। এরপরে এই ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? py, এ কোথায় আছে? pz, এরা পারপেন্ডিকুলার আছে। তার মানে এই একটা অরবিটাল, এখানে একটা ইলেকট্রন আছে অড ইলেকট্রন, এই একটা অরবিটাল, এখানে একটা অড ইলেকট্রন আছে। বোঝা গেল কার্বিনের স্ট্রাকচারটা কিরকম? তাহলে যদি কাউকে প্রশ্ন করি যে কার্বিনের হাইব্রিডাইজেশন কি, অ্যানসার কি হবে? রিপ্লাই করবে কার্বিনের হাইব্রিডাইজেশন sp, আর স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার। এখন প্রবলেমটা কি রাখবো, এটা আমার বাঁ দিকে আঁকা থাক, আমি ডান দিকে আরেকটা প্রবাবল স্ট্রাকচার ড্র করি এরকম। এই যে স্ট্রাকচারে এই দুটো ইলেকট্রন দুটো আলাদা আলাদা অরবিটালে আছে, যদি কোনো কারণে, কেন ওটা হবে সেটা আমি পরে ডিসকাস করব, যদি কোনো কারণে এরকমটা হয় যে এই ইলেকট্রনটাকে আমি জোর করে, কেন হবে আমি বলছি পরে বলছি, জোর করে এই অরবিটাল থেকে এই অরবিটালে নিয়ে আসি জোর করে, তারপরে ইলেকট্রন গুলোকে আনপেয়ার রাখবো না, জোর করে এখানে নিয়ে এসে ইলেকট্রনকে যদি পেয়ার করে দিই, তখন সিচুয়েশনটা কি হয়? তখন এই পেয়ার ইলেকট্রন গুলো কিন্তু হাইব্রিডাইজেশনের মধ্যে আসবে, তখন আর আমরা sp বলতে পারবো না, তখন এই সমস্তটাকে নিয়ে হাইব্রিডাইজেশন বলবো sp2। এবার sp2 মানে ট্রাইগোনাল প্ল্যানার, দেখো স্ট্রাকচার মানে এই কার্বন, এই ট্রাইগোনাল প্ল্যানার, তার মধ্যে এই দুটোতে হাইড্রোজেন সিগমা বন্ড করবে, হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা করলো। আর এটা তো আর কোনো বন্ড নয়, এটা অনেকটা লোন পেয়ারের মতো রয়ে যাবে, পেয়ার ইলেকট্রন, এটাকে এরকম ভাবে সেক্ষেত্রে সেই কার্বন কিন্তু আর লিনিয়ার হবে না, সেই কার্বন হবে ভি শেপ। এটাও একটা প্রবাবিলিটি
এটাকে তোমরা লিখে দাও, এর হাইব্রিডাইজেশন sp2 আছে, এটা ভি শেপ। তার মানে কার্বিনের স্ট্রাকচারের দুটো পসিবল স্ট্রাকচার হয় কার্বিন, একটা লিনিয়ার স্ট্রাকচার হয় আর একটা এরকম ভি শেপ হয়। যেখানে ভি শেপ সেখানে হাইব্রিডাইজেশন sp2, যেখানে লিনিয়ার সেখানে হাইব্রিডাইজেশন sp। বোঝা গেল? আর যেটা ভি শেপ ওখানে কিন্তু একটা অরবিটাল ফাঁকা রয়ে যাবে, একটা পিজি অরবিটাল ফাঁকা। তাহলে তোমরা এই দুটো পসিবিলিটি লিখে নাও। আমি এবার তোমাদের শেখাই যে কখন কার্বিন ভি শেপ হয়, কখন কার্বিন লিনিয়ার হয়, এখন সেটা শেখো। এইটুকু হয়ে গেলে ডান হয়, তারপর আমি শেষ। সবার শেখা শেষ এটুকু? এবার দেখো কোন কার্বিনটা কখন তৈরি হয়। নরমালি মনে করো এই কেসটা, কার্বনের সাথে হাইড্রোজেন আছে। তোমরা আমাকে বলো তো ইলেকট্রন, এই যে এখানে দুটো ইলেকট্রন দেখছো, এই ইলেকট্রন গুলো আলাদা আলাদা অরবিটালে থাকা প্রেফার করে নাকি দুজনেই একটা অরবিটালে থাকা প্রেফার করে? দেখি তোমাদের লজিক কি বলছো। চলো অ্যানসার করো। তো ইলেকট্রন গুলো আলাদা আলাদা অরবিটালে থাকাটা প্রেফার করবে নাকি দুটো ইলেকট্রন একটা জায়গায় থাকা প্রেফার করবে? দেখি তোমরা কি উত্তর দাও। 4-5 জন অ্যানসার করলো আলাদা আলাদা থাকা প্রেফার করে। ওকে, সাত্বিক বললে আলাদা আলাদা, ঋদ্ধিমান, দেবজিৎ, রাজশ্রী সবাই বললো। কেউ যুক্তি দিতে পারবে কেন এরা আলাদা আলাদা থাকা প্রেফার করে? কোন যুক্তিতে? রিতার বলছে কোন প্রিন্সিপাল। ঠিক। তাহলে দেখো তোমাদের সবার এইটুকু আইডিয়া আছে যে ইলেকট্রন গুলো আলাদা আলাদা থাকাটা প্রেফার করে। এর অনেক কারণ আছে, খুব ছোট্ট লজিকে বললে হোমস। বা তোমরা যদি ইলেকট্রনগুলোকে এক জায়গায় নিয়ে যাও, ভাবো সেখানে কি হয়, রিপালশন হয়, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয়। তো রিপালশন কমানোর জন্য ওরা সবসময় চেষ্টা করবে যদি স্কোপ থাকে আনপেয়ার দুটো আলাদা আলাদা জায়গায় যাবে। তার মানে কার্বিনের জেনারেলি এইটা ওদের অ্যাকচুয়াল স্ট্রাকচার। বোঝা গেছে? মোটামুটি ভাবে 90% কেসে কার্বিন এটাই প্রডিউস করবে, কার্বিন যেখানে লিনিয়ার। ওকে, তাহলে কেউ যদি বলে যে কার্বিন নরমাল কোনটা, তোমরা বলবে নরমাল হচ্ছে লিনিয়ার কার্বিনটা নরমাল, যেখানে ইলেকট্রন কিন্তু আলাদা আলাদা অরবিটালে থাকবে। তাহলে এখন প্রশ্ন আসে এই কার্বিনটা কেন প্রডিউস হয়? আমি তার যুক্তি দিই কার্বিনটা কেন প্রডিউস হয়। মনে করো আমার কার্বনের সাথে এবার হাইড্রোজেন দিলাম না, না দিয়ে কার্বনের সাথে আমি ক্লোরিন দিলাম। সাপোজ ক্লোরিন বাদ দাও, কার্বনের সাথে এমন এলিমেন্ট দাও যার কাছে লোন পেয়ার আছে। তোমরা নোট করো যার কাছে লোন পেয়ার আছে, ওরা তখন কি করে জানো? ওর কাছে যদি লোন পেয়ার থাকে, ও এই ইলেকট্রনটাকে জোর করে যদি এই অরবিটালে পাঠাতে পারে, তাহলে এই অরবিটালটা ফাঁকা হয়ে গেল। তো ও তার লোন পেয়ার দিয়ে এই অরবিটালে তখন ব্যাক ডোনেশন করতে পারে। এ তার লোন পেয়ার দিয়ে এই অরবিটালে ব্যাক ডোনেশন করে। ব্যাক ডোনেশনের সুবিধা কি? সুবিধা হচ্ছে এর যে ইলেকট্রন ঘাটতি, সেই ইলেকট্রন ঘাটতি ও খানিকটা পূরণ করে দেয় ব্যাক ডোনেশনের মাধ্যমে। তার মানে এই যে ফাঁকা অরবিটাল দেখছো, এই ফাঁকা অরবিটালে ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে ব্যাক ডোনেশন করে কার্বনটাকে স্টেবিলাইজ করে। তার মানে এই কার্বনটা কখন প্রডিউস হবে? যদি কার্বনের সাথে এমন কেউ যুক্ত থাকে যার কাছে লোন পেয়ার থাকে। কথা বোঝা গেল? তখন এই sp2 হাইব্রিডাইজড কার্বনটা তখন তৈরি হতে পারে, যেটাকে আমরা ভি শেপ। তাহলে তোমরা বলো তো যে কোন কার্বন তোমরা দেখে বুঝবে কোনটা লিনিয়ার কার্বন কোনটা ভি শেপ কার্বন? তোমরা বুঝতে পারলে? কি ব্যাপার, কোনো রেসপন্স নেই কেন? এই কথাটা বোঝোনি না এই জায়গাটা? আমি জানি না এরা কেউ শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না, রেসপন্স নেই কেন একজন? সবাই কি কেটে গেছে নাকি? না কেটে যায়নি। আচ্ছা, ঋতিকা বলছে রিপিট। আমি এটা রিপিট করছি আরেকবার। দেখো মনে করো, আচ্ছা তোমরাই উত্তর দাও। আচ্ছা ধরো
CF2 ডট ডট। বলো তো এই কার্বনটা পারিজাত তুমি কি বললে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ বলো তো এই কার্বনটা CF2 ডট ডট, বলো তো এটা লিনিয়ার না ফিশিয়ান? এই কার্বনটা লিনিয়ার না ফিশিয়ান? দেবজিৎ বলছে ফিশিয়ান। ঠিক, এটা কেন ফিশিয়ান তার যদি যুক্তি বলো তাহলে বলবো যে পাশে কি আছে ফ্লুরিন, ফ্লুরিনের লোন পেয়ার আছে, ও লোন পেয়ার দিয়ে এই ভ্যাকান্ট অরবিটালে ব্যান্ড রিলেশন করতে পারবে, তাই ও চাইবে এই কার্বনটা ভি শেপ তৈরি করে sp2 হাইব্রিডাইজেশনে আসে। আর যদি আমি CH2 ডট ডট দিলাম, এই কার্বনটার শেপ কি বলবো? এই কার্বনটার শেপ, এই কার্বনটা হবে লিনিয়ার। কেন লিনিয়ার? কারণ এর কাছে যেহেতু কোনো লোন পেয়ারের গল্প নেই পাশের অ্যাটমের কাছে, ও চাইবে নরমাল কার্বনটা প্রডিউস, আর নরমাল কার্বন আমরা লিনিয়ার কার্বন করছি, এটা নরমাল। এখন এই যে আমরা দু রকমের কার্বন করলাম, বইতে কিন্তু এই কার্বনগুলোকে আলাদা আলাদা নামে ডাকা হয়েছে। তো আমরা এখন থেকে কার্বনগুলোকে এরকম ভাবে বলবো না যে ভি শেপ কার্বন বা লিনিয়ার কার্বন, ওদের আমরা নাম দেব। তো আমি আমার নাম দিই, চলো এবার নাম দেওয়ার জন্য একটা নতুন কনসেপ্ট আসবে, যদিও কনসেপ্টটা তোমাদের এখন পুরো ক্লিয়ার করা যাবে না, এটা আমরা উঁচু ক্লাসে পড়াই। সেটাকে বলা হয় স্পিন মাল্টিপ্লিসিটি। টার্মটা নতুন, জাস্ট টার্মটা শুনবে, উঁচু ক্লাসে এটা ডিটেইলসে আছে যে কেন মাল্টিপ্লিসিটি ব্যাপারটা কি। তো শুধু আমি যেটুকু প্রয়োজন হবে এখানে এইটুকুই করব। নতুন একটা টার্ম লিখো, দেখো স্পিন মাল্টিপ্লিসিটি। আচ্ছা কি জিনিস দেখো, একটা ফর্মুলা লিখি, সেই ফর্মুলাটা হচ্ছে 2s + 1। লেখো সবাই। স্পিন মাল্টিপ্লিসিটিকে আমরা এই ফর্মুলা দিয়ে মেজারমেন্ট করব 2s + 1। এসটা কি? এসটা হচ্ছে তার স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখো এই সিস্টেমে দেখো এই ইলেকট্রনটা আর ইলেকট্রনটা আলাদা আলাদা অরবিটালে আছে। তোমরা বলো তো একটা ইলেকট্রন তার স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত? স্ট্রাকচার অফ অ্যাটমস এর ক্লাসে বলেছিলাম। হ্যাঁ, স্পিন কোয়ান্টাম নাম্বারে দুটো ভ্যালু হয়, আপ স্পিনকে প্লাস হাফ বলি, ডাউন স্পিনকে মাইনাস হাফ বলি। যেহেতু ইলেকট্রনটা দুটোই এখানে আপ স্পিন, তাহলে ওর স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ হলে ওর স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফই হবে। তো এদের যদি আমরা তাহলে টোটাল এস ক্যালকুলেট করি, এখানকার যে এস, এই এস মানে কিন্তু যতগুলো স্পিড আছে তাদের সামেশন, সাম আপ মানে হাফ প্লাস হাফ, তাহলে এর টোটাল এস হচ্ছে হাফ প্লাস হাফ, দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে ওর রেজাল্ট্যান্ট স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হলো 1। 1টা এখানে পুট করি, চলো পুট করি। তাহলে সিস্টেম 2 * 1 + 1 3। স্পিন মাল্টিপ্লিসিটি যদি কখনো দেখো 3 বের হয় তখন সেই সিস্টেমটার নাম দিই আমরা ট্রিপলেট, ট্রিপলেট। ওই জন্য লোকে এই কার্বনটাকে ডাকে অ্যাজ এ ট্রিপলেট। তো ট্রিপলেট আমরা কোন থেকে এলো? মাল্টিপ্লিসিটি ক্যালকুলেট করলাম, করে মাল্টিপ্লিসিটি 3 পেলাম, 3 পেলাম জন্য বললাম ট্রিপলেট কার্বন। তোমরা এবার এই কার্বনটা দেখো কি হয়েছে, একটা ইলেকট্রন আপ স্পিন, তার একটা ইলেকট্রন এরকম ডাউন স্পিন। আপ স্পিনের জন্য প্লাস হাফ, আপ স্পিনের জন্য প্লাস হাফ, ডাউন স্পিনের জন্য মাইনাস হাফ, ডাউন স্পিনের জন্য মাইনাস হাফ। তাহলে অ্যাজ এ হোল যদি রেজাল্ট্যান্ট আমি এস ক্যালকুলেট করি, তোমরা উত্তর লিখে দিয়েছো সবাই, রেজাল্ট্যান্ট এস বেরোবে 0। এই ইকুয়েশনে 0 পুট করো, তাহলে 2s + 1 এ যদি s কে 0 পুট করি টোটাল মাল্টিপ্লিসিটি ভ্যালু আসবে, সরি 0 আসবে না, টোটাল মাল্টিপ্লিসিটি আসবে 1। আমি তো s 0 পুট করছি, s 0 তো ভ্যালু আসবে 1। 1 এলে সেই কার্বনকে বলে সিঙ্গেট কার্বন, সিঙ্গেট কার্বন। তার মানে আমরা কার্বন দু রকম পেলাম, এই নাম দুটো এখন তোমাদের মুখস্থ করতে হবে। একটা পেলাম সিঙ্গলেট কার্বন, আরেকটা পেলাম ট্রিপলেট কার্বন। তো সিঙ্গলেট কখন হয়, ট্রিপলেট কখন হয়, ডিসকাশনটা তোমাদেরকে করে দিয়েছি। পরীক্ষাতে সিঙ্গলেট ট্রিপলেটের উপর ডিপেন্ড করে আমরা প্রবলেম করে পড়াবো। যখন এডিশন রিঅ্যাকশন করব দেখবে কার্বন কিরকম প্রোডিউস হবে তার উপরে ডিপেন্ড করে স্ট্রাকচার হবে, কোন কম্পাউন্ড প্রোডিউস হবে, তার স্টিরিওকেমিস্ট্রি কি হবে, সেগুলো কার্বনের উপর ডিপেন্ড করে। তাহলে এই জায়গাটা মোটামুটি আরেকটু সামারি করে দিই। আমরা কার্বন বললাম আজকে, কার্বন আমরা দু রকম বললাম,
ট্রিপলেট পড়লাম, সিংলেট পড়লাম। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আমার, বলো তো ট্রিপলেট এবং সিংলেটের মধ্যে কোন কার্বিন নরমালি স্টেবল হয়? 90% কেসে কোন কার্বিন রিডিউস হয় অটোমেটিক্যালি? ট্রিপলেট। তাহলে তোমরা অ্যান্সার লিখবে যে ট্রিপলেট কার্বিন মোর স্টেবল দ্যান দা সিংলেট কার্বিন। বেশিরভাগ ক্ষেত্রে ট্রিপলেট তৈরি হয়। সিংলেটটা তৈরি হবে কিছু কিছু স্পেশাল কেসে। সেই স্পেশাল কেসটা বলে দিয়েছি, লোন পেয়ার থাকবে পাশে অ্যাটমের ক্ষেত্রে, তখন তৈরি হবে সিংলেট কার্বিন। আদারওয়াইজ সব কার্বিন হচ্ছে ট্রিপলেট। মোটামুটি বোঝা গেল? আচ্ছা আজকে আমি না এই পর্যন্তই ক্লাসটাকে রাখবো। আমার আজকে একটা বাড়িতে অ্যাসাইনমেন্ট আছে, আমি দাঁড়াও আগে ভিডিওটা অফ করি। এক মিনিট।